একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। তুলো সবে মাত্র ক্লাস 3-তে উঠেছে। বয়স 7 হলে কি হবে, কথায় একেবারে পাকা বুড়ি। সারাদিন প্রশ্ন করে করে নিজের দিদার একেবারে মাথা খারাপ করে দেয়। কিন্তু বিকেলবেলা মা যখন স্কুল থেকে ফেরে, তখন একেবারে শান্ত শিষ্ট লক্ষ্মী হয়ে থাকে তুলো। কারণ মাকে যে ভীষণ ভয় পায় ও। আর ভয় পাবে নাই বা কেন বলুন? তুলোর মা অর্থাৎ তৃণা দত্ত, তাকে ভয় পায় না এমন মানুষ সংখ্যায় বড়ই কম। মাকে কখনো প্রাণ খুলে হাসতেই দেখেনি তুলো। সবসময়ই যেন রেগে থাকে মা। তুলো যখন দুটো বেনি ঝুলিয়ে সারা বাড়িতে হেসে হেসে মিষ্টি কথা বলে, দূর থেকে দাঁড়িয়ে ওর মা লক্ষ্য করে, কিন্তু কাছে এসে জড়িয়ে ধরে আদর করে না কখনো। ঘুমিয়ে থাকার ভান করে লক্ষ্য করেছে তুলো, মা বিছানায় বসে বসে চোখের জল ফেলে। আচ্ছা, মাও কি বাবাইকে খুব মিস করে তুলোর মতোই? আর তাই কি সব সময় মন খারাপ করে থাকে? মাকে চুপি চুপি সিঁদুর পরতে দেখেছে তুলো। সিঁদুর পরে মা, তার মানে বাবাই স্টার হয়ে যায়নি। দিদা তো বলে দাদু স্টার হয়ে গেছে, তাই দিদা আর সিঁদুর পরে না। আচ্ছা, তাহলে তুলোর বাবাই কোথায় থাকে? তুলোর বাবার সঙ্গে মায়ের কি এমন হলো যার জন্য তুলো মায়ের সঙ্গে তুলোর মামার বাড়িতে থাকে? কি বন্ধুরা, কনফিউজড হয়ে গেলেন তো? ভাবছেন একটি ভালোবাসার উপাখ্যান গল্পে তুলো কোথা থেকে এলো? জানতে ইচ্ছে করছে তো তৃণার কথা, তুলোর কথা, তুলোর বাবার কথা? জানতে হলে তো শুনতেই হবে। আগামী শুক্রবার নতুন সিরিজ প্রেমের গল্প তোমাকে ভালোবেসে, ঠিক রাত 8:30টায়। ভালোবাসায় থাকুন, ভালোবাসার গল্প শুনুন, সঙ্গে রাখুন ভালোবাসার মরশুম। কিন্তু এখন ভালোবাসার মরশুমে একটি ভালোবাসার উপাখ্যান অন্তিম পর্ব। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে তো প্রীতম রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে শিপ্রা, চৈতালি, মৌ, জয়িতা, শুক্লা, শান্তনু, সৌর্য, সায়নদীপ এবং মধুমিতা। তাহলে চলো আর একটু দেরি না করে শুরু করে দিই একটি ভালোবাসার উপাখ্যান অন্তিম পর্ব। অফিস থেকে ঋগ্বেদ ফিরল বেশ রুক্ষ মেজাজ নিয়ে। গ্রাফিক্স ডিজাইনিং টিম ইদানিং বড্ড ভুলভ্রান্তি করছে, আর তাই নিয়েই একেবারে মেজাজটা বিগড়ে গিয়েছিল ঋগ্বেদের। এদিকে বাড়িতে ঢুকেই ডাইনিং টেবিলে মায়ের সামনে লুচি আলু চচ্চড়ি দেখে মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল ওর। চিৎকার করেও বলল, মা, তুমি এসব কি খাচ্ছ? তোমাকে না আমি 1000 বার বারণ করেছি। আরে তোমার তেল মশলা এসব খাওয়া বারণ। আর তুমি... বুঝতে পেরেছি নিশ্চয়ই এটা ওই মেয়েটার কাজ, তাই তো? তাই না রুক্মিণী? চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলো রুক্মিণী। কি হয়েছেটা কি? অফিস থেকে ফিরেই ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? মুখের ভাষা ঠিক করো। এই শোনো, তুমি মাকে এসব কি দিয়েছো? তোমার সাহস তো বড় কম নয়। একটু ভালো করে কথা বলা হয়েছে কি? তুমি একেবারে মাথায় উঠে গেছো না? কি ভেবেছোটা কি? হ্যাঁ, কি ভেবেছোটা কি? তুমি আমার মায়ের শরীর নিয়ে ছেলে খেলা করবে? তোমাকে আমি সেদিনই বললাম না
আমার মায়ের ফিক্সড ডায়েট চার্ট রয়েছে। কেন আকবারি এসব করতে গেছো? কিন্তু আমি তো ভালোর জন্যই। ও রিয়েলি? ভালোর জন্য? তার মানে ভালোর জন্য আমার মায়ের কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, সুগার এসব জানার পরেও তুমি মাকে এসব খাওয়াচ্ছ, ভালোর জন্য খাওয়াচ্ছ? মাথায় বুদ্ধি আছে একটুও তোমার? অবশ্য থাকবেই বা কি করে? উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতেই যার মাথায় বিয়ে করার ভূত চাপে, তার থেকে এর চেয়ে বেশি এক্সপেক্ট করাই তো অন্যায়। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। ব্যাগ গুছিয়ে এক্ষুনি বাড়ি চলে যাবে। এরকম অসভ্য মেয়ে আমার বাড়িতে আমি একদম অ্যালাউ করব না। রিক, আমি অনেকক্ষণ ধরে শুনছি, যা পারছিস তাই বলে যাচ্ছিস মেয়েটাকে। না জেনে শুনে কেন এসব করছিস? মা আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি তাই বলছি। ও তো খুব ভালো করেই জানে তোমার এসব খাওয়া বারণ, শরীর অসুস্থ। তা সত্ত্বেও সব সময় চোখে দেখা সবকিছু সত্যি হয় না রিক। কাকে বোঝাচ্ছ মা? ছেড়ে দাও। উনি তো আমাকে দু চোখে দেখতে পারেন না। আমার ভালো খারাপ কিছুই ওনার চোখে পড়বে না। আর এই যে মিস্টার ঋগ্বেদ, শুনুন, আমি কোনো ভুল করিনি। আমি বুঝে শুনেই মাকে রান্নাটা করে দিয়েছি। দেখুন, ভালো করে দেখুন। ওটা ওটা আলু চচ্চড়ি নয়, ওটা পেঁপে আর ছোলা দিয়ে একটা তরকারি। আর লুচিটা আমি মাল্টিগ্রেন আটা দিয়ে এয়ার ফ্রায়ারে করেছি, তারপর জলে ভেজেছি। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু এতটাও বোকা নই যে অসুস্থ মানুষকে কি খাওয়াতে হয় আর কি খাওয়াতে হয় না আমি জানবো না। জলে লুচি ভেজেছো? গাধা পেয়েছো আমায়? শুনুন, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। যান, ইউটিউবে খুঁজে দেখুন জলে লুচি ভাজা যায় কিনা। কথাগুলো কোনো রকমে বলেই এক দৌড়ে নিজের ঘরে চলে এলো রুক্মিণী। চট করে সবার সামনে চোখে জল আসে না ওর, কিন্তু আজ রক্তিমা দেবীর জন্য কত ভালোবেসে সামান্য কয়েকটা লুচি করেছিল। মা অসুস্থ, তাই হেলদি খাবার বানাবে বলে আজকে ইউটিউব ঘেঁটে রেসিপি দুটো বার করে বানিয়েছিল রুক্মিণী। কিন্তু ওর কপালে ভালো বলে কি কিছু আছে? যার বাবা মা ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে, তার কপালে কি কোনোদিন সুখ থাকতে পারে? কি করলি বলতো? মেয়েটা কত আশা নিয়ে এ বাড়িতে এসেছে, সামান্য একটু লুচি করেছে, তাতেও তোর এত রাগ? এতই যদি অপছন্দ ওকে, তাহলে বিয়েতে রাজি হলি কেন? মা প্লিজ, ভালো লাগছে না। আসলে আমি একটু অফিসের চাপে। বাদ দাও। আর তাছাড়া চন্দনী গ্রামের মেয়ে, টেকনিক্যালি এত উন্নত কি করে জানবো বলো? বাদ দাও, আমারও সব জানা নেই কিভাবে জলে লুচি টুচি ভাজা যায়। জানিস না যখন জানার চেষ্টা করবি? যা, এবার ওপরে যা, বৌমাকে মাথা ঠান্ডা করিয়ে নিয়ে নিচে নিয়ে আয়। ও এলে তবেই আমি আজকে খাবো। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? যা। খারাপ লাগছে ঋগ্বেদের। মেয়েটাকে যতটা অবুঝ ভেবেছিল, মেয়েটা হয়তো সত্যি অতটা অবুঝ নয়। গ্রামের মেয়ে, একটু দোষী, কিন্তু মনের দিক থেকে মেয়েটা বড্ড সহজ সরল। এসে থেকে মাকে বড্ড আদর যত্ন করছে ও। কিন্তু ঋগ্বেদই বা কি করবে? মাকে হারিয়ে ফেলার ভয় যে সব সময় পায় ছেলেটা, আর তাই মায়ের একটু এদিক ওদিক হলেই মাথা ঠিক থাকে না। দ্রুত পায়ে নিজের ঘরে এসে পৌঁছলো ঋগ্বেদ। ঘরের ভিতরে কোথাও খুঁজে পেল না রুক্মিণীকে। তারপর বারান্দায় এসে দেখলো মেয়েটা চুপ করে বারান্দার মেঝেতেই বসে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। কি একটা মনে করে ওয়্যারড্রপের দিকে এগিয়ে গেল ঋগ্বেদ। তারপর আলমারিটা খুলে দেখতে পেল লাল বাক্সটা যেমনকার তেমনই রয়ে গেছে। মেয়েটা হয়তো ছুঁয়েও দেখেনি। বাক্সটা নিজের হাতেই তুলে নিল ঋগ্বেদ। তারপর এগিয়ে গেল বারান্দার দিকে। বলছিলাম, এইভাবে অন্ধকারে বসে থাকলে তো ভূতেও ভয় পেয়ে যাবে। ভাববে আমাদের থেকেও ভয়ঙ্কর বস্তু আছে বুঝি এই পৃথিবীতে। কথাগুলো কানে আসতেই একটু নড়ে চড়ে বসল রুক্মিণী। তারপর ঝাঁঝিয়ে বলে উঠল, তা ভূতেরা কি আপনাকে লয়ার অ্যাপয়েন্ট করেছে নাকি?
যে ওদের হয়ে আপনি এখানে কেস লড়তে চলে এলেন? না 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 না, তোমার দলের লোক শুধু শুধু আমাকে কেন অ্যাপয়েন্ট করতে যাবে বলো? আমি আসলেই বক্সটা দিতে এসেছিলাম। ঘাটটা ঘুরিয়ে ঋগ্বেদের দিকে তাকালো রুক্মিণী। এতক্ষণ নিশ্চয়ই কাঁদছিল মেয়েটা। চোখ দুটো একেবারে লাল হয়ে আছে, একটু ফুলেও রয়েছে মনে হচ্ছে। মায়া হলো ঋগ্বেদের। ঋগ্বেদের থেকে বেশ ছোট মেয়েটা, এই বয়সে একটু ছেলে মানুষই করবে, এটাই তো স্বাভাবিক। বাক্সটা রুক্মিণীর দিকে এগিয়ে দিল ঋগ্বেদ। তারপর বলল, রিসেপশনের দিন নিয়ে এসেছিলাম, তারপর ভাবলাম তুমি আবার কি মনে করবে, তাই জন্য আর দিইনি। তোমাকে নিজেই নিয়ে নিতে বলেছিলাম, কিন্তু তোমার বোধহয় সময় হয়নি, তাই নিজেই নিয়ে এলাম। দেখো পছন্দ হয় কিনা। ওয়ার্ড্রপ খুলে লাল বাক্সটা দেখেছে রুক্মিণী, কিন্তু খুলে দেখেনি। গিফট দেওয়ার হলে ঋগ্বেদ তো নিজের হাতেই দিতে পারত, তাই অভিমান করে বাক্সটা ছুঁয়েও দেখেনি। কাঁপা কাঁপা হাতে বাক্সটা নিয়ে নিল রুক্মিণী। রুক্মিণী, আসলে আমি মাকে খুব ভালোবাসি, তাই হয়তো আমি ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছি। আর তাছাড়া অফিসেও একটু ঝামেলা যাচ্ছে। বাহ, কি সুন্দর! আপনি কি করে জানলেন আমার নূপুর খুব পছন্দ? আর আর এটাতে তো কি সুন্দর স্টোন সেটিংসও রয়েছে। পছন্দ হয়েছে তোমার? খুব খুব পছন্দ হয়েছে। কিন্তু হঠাৎ করেই একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে গেল রুকুর। তাড়াতাড়ি বক্সটা বন্ধ করে ঋগ্বেদের দিকে এগিয়ে গিয়ে ও বলল, আসলে আমি তো উচ্চ মাধ্যমিক পাস, তেমন কোনো গুণও নেই আমার। অবুঝ, বড়দের সম্মান করতে পারি না, ছটফটে, দস্যি। আমাকে গিফট দেওয়া আপনার মতো মানুষের শোভা পায় না, তাই না? তাছাড়াও এটা অনেক দামি, এটা আমাকে মানাবে না, তাই আমি এটা নিতে পারবো না। দীর্ঘশ্বাস ফেলল ঋগ্বেদ। তারপর বলল, দেখো রুক্মিণী, তোমাকে আমি এর আগেও বলেছি, আমার মায়ের গুরুত্ব আমার কাছে ঠিক কতটা তা তোমায় বলে বোঝাতে পারবো না। তার জন্যই হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি আমি। তার জন্য আমি সত্যি দুঃখিত। কি 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 বললেন আপনি? কেন? বললাম তো আমি। এই ইয়ার কি হচ্ছে? তুমি শুনতে পাওনি? আমি আগে কি বলেছি শুনতে পাওনি তুমি? বেশি মজা না? ফিক ফিক করে হাসতে শুরু করে দিয়েছে রুক্মিণী। তারপর চটপট বাক্সটা নিয়ে দৌড় দিল সিঁড়ির দিকে। পিছন থেকে চেঁচিয়ে উঠল ঋগ্বেদ, এই 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 যে ম্যাডাম, এই চললে কোথায়? আরে আশ্চর্য, মাকে নূপুরটা দেখাতে যাচ্ছি। আরে শোনো রুক্মিণী, রুক্মিণী, কোনো কথাই কানে গেল না ওর। ছুটতে ছুটতে চলল শাশুড়ির কাছে, তার বরের কাছ থেকে পাওয়া ফুলসজ্জার গিফট দেখাতে। সত্যি এটা আমাদের রুকুর পক্ষেই একমাত্র সম্ভব, কি বলুন? এদিকে ঘরের মধ্যে খুলে রাখা আলমারিটা বন্ধ করতে এগিয়ে গেল ঋগ্বেদ। উফ, এতটা এক্সাইটেড ছিল গিফটটা দেওয়ার জন্য, ক্লান্ত হাতে এগিয়ে গেল আলমারি বন্ধ করতে। আর ঠিক সেই সময় রুক্মিণীর সাজানো শাড়ির ভাঁজ থেকে উঁকি দিতে থাকা একটা কাগজ দেখতে পেল ও। এই দেখেছ? নিশ্চয়ই কোনো জরুরি কাগজ। মেয়েটার কোনো খেয়ালই থাকে না, কিভাবে রেখেছে দেখো। এখন হারিয়ে গেলে সারা বাড়ি মাথায় করবে। কাগজটা বের করে আবারও সুন্দর করে গুছিয়ে ওটা তুলে রাখতে গিয়েও কি মনে করে কাগজের ভাঁজটা খুলে ফেলল ঋগ্বেদ। শাশুড়ি মাকে গিফট দেখিয়ে প্রায় নাচতে নাচতে ঘরে ঢুকছিল রুক্মিণী। রূপকের চিঠিটা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি, রেখে দিয়েছিল বিয়ের বেনারসির ভাঁজে। ভেবেছিল অষ্টমঙ্গলায় গ্রামে ফিরে গিয়ে সেই চিঠিটা অঞ্জনা নদীতে ভাসিয়ে দেবে। এখন ঘরে ঢুকে ঋগ্বেদের হাতে সেই চিঠিটা দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রুক্মিণীর। শির দাঁড়াবে নেমে গেল একটা ঠান্ডা স্রোত।
হঠাৎ করেই ঘাটতি হলো অক্সিজেনের। বারবার জোরে জোরে শ্বাস নিতে থাকলো রুক্মিণী। ওয়ার্ড্রপের আয়না দিয়ে রুক্মিণীকে ঘরে ঢুকতে দেখেছে ঋগ্বেদ। কোনো কথা না বলে সোজাসুজি রুক্মিণীর সামনে এসে দাঁড়ালো ও। আসলে এই কাগজটা আমার, মানে। চুপ করে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল ঋগ্বেদ। অস্বস্তি হতে লাগলো রুক্মিণীর। আসলে কাগজটা মানে। কি মানে মানে করছো কেন? জরুরি জিনিস গুছিয়ে রাখতে নেই? এই নাও, যত্ন করে রেখে দাও। চিঠিটা রুক্মিণীর হাতে দিয়ে আর সেখানে দাঁড়ালো না ঋগ্বেদ। বিছানার উপর থাকা টাওয়ালটা তুলে নিয়ে সোজা ঢুকে গেল ওয়াশরুমে। ধপ করে মেঝেতেই বসে পড়ল রুক্মিণী। এবার কি করবে ও? কি করে দাঁড়াবে ঋগ্বেদের মুখোমুখি? আচ্ছা, ঋগ্বেদ যদি সবটা জানতে পারে তাহলে কি ভুল বুঝবে রুক্মিণীকে, নাকি পরিস্থিতি বুঝে ওকে কাছে টেনে নেবে? কি হবে, কি করবে কিছুই জানে না রুক্মিণী। বেশ কিছুক্ষণ মেঝেতে বসে থাকার পর নিজেকে একটু সামলে নিয়ে আবারও উঠে দাঁড়ালো রুক্মিণী। না, এত সহজে হার মানলে তো চলবে না। বিয়ের সময় থেকেই তো ও জানতো এরপর ওর জন্য অপেক্ষা করছে এক লম্বা লড়াই। যে করেই হোক ঋগ্বেদকে বোঝাতেই হবে। এত সহজে হার মেনে নেওয়ার মেয়েই নয় রুক্মিণী। চিঠিটা ভাঁজ করে নিজের ব্যাগে রেখে দিল ও। তারপর তড়িঘড়ি নিচে নেমে গেল ডিনারের প্রস্তুতি নিতে। স্নান করে ঘরে এসে রুক্মিণীকে দেখতে পেল না ঋগ্বেদ। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ব্রাশটা হাতে তুলে নিজের সঙ্গে নিজের চোখাচোখি হতেই আপনা আপনি হাতটা থেমে গেল ওর। নিজেকে কেমন যেন অচেনা মনে হলো। তবে কি এই কদিনেই রুক্মিণীকে মন থেকে মেনে নিয়েছে ঋগ্বেদ? যদি তা নাই হয় তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন ওর? আন্দাজ করতে পেরেছিল ঋগ্বেদ কিছু তো একটা চলছেই রুক্মিণীর মনে। মেয়েটা সব সময় হাসি খুশি থাকলেও রাতে ঘুম ভেঙে খেয়াল করেছে ঋগ্বেদ মেয়েটা উদাস নয়নে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে থাকে। বড় উদাস সে দৃষ্টি। মেয়েটাকে কি কোনো রকম জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছে? কিন্তু ঋগ্বেদের যতটুকু মনে পড়ছে একেবারেই এমনটা নয়, বরং মেয়েটাই খানিকটা জোর করে বিয়ে করেছে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে ওর। আজ পর্যন্ত প্রতিটা হিসেব মিলেছে ওর, এমনটা তো কোনোদিন হয়নি। আজ যেন কোনোভাবেই 2 2 4 হচ্ছে না। কোথাও কিছু একটা ফাঁক থেকেই যাচ্ছে। কিছু একটা ভেবে নিয়ে মোবাইলটা হাতে তুলে নিল ঋগ্বেদ। হ্যালো বিমল, ছাদে ব্যবস্থা করো। আর হ্যাঁ, ওখানেই আমার ডিনারটা দিয়ে দাও। চুলটা আর আঁচড়ালো না। হাতে করে একটু সেট করে নিয়েই এগিয়ে গেল ছাদের সিঁড়ির দিকে। ছাদ আর ছাদে তৈরি এই চিলেকোঠা বড় প্রিয়, বড় নিজের ঋগ্বেদের। একটা সময়ে সারাটা দিন কাটিয়ে দিত এই ঘরে। ছোটবেলার খেলনা গাড়ি থেকে শুরু করে বড়বেলার শখ করে কেনা স্প্যানিশ গিটার সবকিছুই অতি যত্নে সাজিয়ে রেখেছে এই ঘরে। একটা সময় সুন্দর ছবি আঁকত, সেই সব কিছু কিছু নিদর্শন রয়ে গেছে এই ঘরে। গ্র্যাজুয়েশনের সময় কেক বেকিং প্রায় নেশার মতো হয়ে উঠেছিল। এই ঘরেই নিত্য নতুন কেকের ডিজাইন তৈরি করত ঋগ্বেদ। ছোটবেলায় দাদুকে সেভাবে পায়নি, মাও ভীষণ ভালোবাসত। কিন্তু মাকে যখন লুকিয়ে কাঁদতে দেখত ছুটে চলে আসতো ওরই একান্ত নিজের প্রিয় এই ঘরটায়। বরাবরই চাপা স্বভাবের ছেলেটা নিজের মনের কষ্ট কারোর সঙ্গে ভাগ করে নিতে চাইতো না বা পারত না। সেই অভ্যাস একই রকমভাবে রয়ে গেছে এখনো। স্কুলের প্রথম গার্জিয়ান মিটিংয়ে বাবাকে না পাওয়ার কষ্ট,
দাদুর ব্যবহারে বারবার নিজেকে অবাঞ্ছিত মনে হওয়ার কষ্ট, প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলার কষ্ট, প্রতি মুহূর্তের অসম্ভব একাকিত্বের যন্ত্রণা, এই সব কিছুরই সাক্ষী থেকেছে এই ঘর। আজ আবারও এক বুক যন্ত্রণা নিয়ে এই ঘরেই আশ্রয় নিয়েছে ঋগ্বেদ। কিন্তু আজকের এই কষ্টের উৎস কিছুতেই খুঁজে পাচ্ছে না ও। যে মানুষটাকেও ভালোবাসে না, সেই মানুষটা অন্য কারোকে ভালোবাসে জেনে কেন কষ্ট পাচ্ছে? শুধুমাত্র বিয়ে করেছে বলে? নাকি সত্যি সত্যি মাত্র 3 দিনেই মেয়েটাকে ভালো লাগতে শুরু করেছিল ওর? শুধুই কি বিয়ের পর, নাকি প্রথম যেদিন মেয়েটাকে দেখেছিল সেদিনই হাসি খুশি দুষ্টু মেয়েটাকে দেখে নিজের হারিয়ে ফেলা ছোটবেলাটাকে আবারও ফিরে পেতে ইচ্ছে করেছিল ঋগ্বেদের? ইচ্ছে করেছিল রুক্মিণীর মতো সব চিন্তা ভাবনা দুঃখ কষ্টকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে ওর বাকি জীবনটাকে চেটে পুটে উপভোগ করবে ও। কিন্তু না, জীবন বোধহয় ওর জন্য অন্য কিছুই লিখে গেছে। স্যার আসবো? হ্যাঁ, এখানে রাখো। স্যার, বড়মা বলছিলেন ডিনারটা যদি ছাদে। অগ্নিদৃষ্টি নিয়ে বিমলের দিকে তাকালো ঋগ্বেদ, তারপর বলল, এখনো শিখিয়ে দিতে হবে বড় মাকে কি বলতে হবে? এতদিনে তো তোমার অভ্যেস হয়ে যাওয়া উচিত। যাও, নিচে যাও, আর একটু খেয়াল রেখো উপরে কেউ যেন না আসে। জানো তো, এই ঘরে কারোর আশা আমি পছন্দ করি না। ওকে স্যার। ঘাড় নেড়ে দরজাটা টেনে দিয়ে নিচে নেমে গেল বিমল। বিমলের রেখে যাওয়া ট্রেটার উপরে থাকা আইস বাকেটটার দিকে তাকিয়ে রইল ঋগ্বেদ। তারপর গ্লাসে ঢেলে ফেলল ওর মানসিক যন্ত্রণা কমানোর একমাত্র মেডিসিন। আজকে আর বরফ জল কোনো কিছুরই প্রয়োজন নেই। এই রঙিন তিক্ত ঝাঁঝালো তরলটি যত গলা দিয়ে নামবে, বুকের মধ্যে তৈরি হওয়া ক্ষতটা ঠিক ততটাই জ্বালাপোড়া করবে। এই যন্ত্রণা বড় উপভোগ করে ঋগ্বেদ। ক্লান্ত অবসন্ন শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে বাস্তব চিন্তা ভাবনা হারালে তবেই যেন একটু শান্তি পায় ছেলেটা। ক্রমশ নেশায় হারিয়ে যাচ্ছিল ঋগ্বেদ। আর ঠিক তখনই বেশ শব্দ করে দরজা খুলে গেল চিলেকোঠার। দরজা খুলে সবকিছু দেখেই মাথাটা ঘুরতে শুরু করলো রুক্মিণীর। অনেকক্ষণ ধরে ঘরে অপেক্ষা করছিল। ঋগ্বেদের সঙ্গে কথা বলাটা সত্যিই খুব প্রয়োজন, কিন্তু অনেকক্ষণ পর যখন ছাদ থেকে নামলো না ঋগ্বেদ, বাধ্য হয়েই ছাদে উঠে আসছিল ও। বিমল ওকে ছাদে উঠতে আসতে দেখেই মানা করতে করতে ছুটে আসে, কিন্তু রুক্মিণীকে ধরে এমনকার সাধ্য। ওহো, একেবারে আসর বসিয়েছেন দেখছি। আর আমি কোথায় ভাবলাম কাজে ব্যস্ত হয়তো। নেশা জড়ানো ঘুম ঘুম চোখে দরজার দিকে কোনো ক্রমে তাকালো ঋগ্বেদ। সেই সময়ই পিছন থেকে চিৎকার করে উঠল বিমল। স্যার, বিশ্বাস করুন, আমি ম্যাডামকে বারণ করেছিলাম, কিন্তু উনি তো আমার কথা শুনলেনই না। এত জোরে দৌড়লেন যে আমি। নিচে যাও বিমল, আর যাওয়ার আগে দরজাটা। আবারও দরজাটা টেনে দিয়ে নিচে নেমে গেল বিমল। একভাবে ক্রুদ্ধ চোখে ঋগ্বেদের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল রুক্মিণী। ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে, কিন্তু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটাই উচিত হবে ভেবে শুধু এক দৃষ্টে ঋগ্বেদের মুখের দিকে তাকিয়ে রইল ও। কি হলো, ওরকম হাঁ করে তাকিয়ে আছে যে? কোনোদিন কাউকে মদ খেতে দেখনি নাকি? বিস্ময়ে হতবাক হয়ে গেল রুক্মিণী। ভারী নির্লজ্জ তো আপনি। নতুন বিয়ে করা বউয়ের সামনে বসে বসে মদ খাচ্ছেন, আবার মশকরাও করছেন। তো কি করব বলো? নতুন বিয়ে করা বউয়ের আমার জন্য আর সময় কোথায়? সে নিজের প্রেমিক আর প্রেমপত্র নিয়েই ব্যস্ত। কি ভুল বলছি? ইতস্তত করতে লাগলো রুক্মিণী। দেখুন, আমি কিন্তু
এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি এইভাবে এখানে। চুপ, একদম চুপ। এদিকে এসো, এদিকে এসো। না না, আমি এখানেই ঠিক আছি। আর আর আপনার যা বলার আপনি ওখান থেকেই বলুন। কেন, তোমার নতুন বিয়ে করা বরকে ভয় করছে? যা বাবা, ভয় করবে কেন? আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? রুক্মিণী, 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 তুমি জানো না, তুমি জানো না ডিয়ার, কত বড় জানোয়ার এই বুকের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছি। ভগবানের কাছে প্রার্থনা করো যে সে যেন জেগে না ওঠে। যদি জেগে ওঠে তবে প্রলয় ঘটতে খুব বেশি সময় লাগবে না, বুঝলে? কথাগুলো জড়িয়ে যাচ্ছে ঋগ্বেদের। ভালো করে তাকিয়ে থাকতেও পারছে না। ঘরে এসি চলছে, কিন্তু 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমছে রুক্মিণীর কপালে। টলমলো পায়ে রুক্মিণীর দিকে এগিয়ে এলো ঋগ্বেদ। সোজাসুজি তাকালো ওর চোখে। তারপর নিজের ডান হাতটা দিয়ে চেপে ধরল রুক্মিণীর গালটা। ঠান্ডা গলায় বলে উঠল ঋগ্বেদ, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা আমি পছন্দ করি না মিনি। আমাকে ঠকালে তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি খেলার জন্য ভুল মানুষ চুজ করেছো মিনি রানী। আমি তোমার পুতুল নই যে তোমার ইশারায় নাচবো। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। আমার মধ্যেকার ওই পশুটাকে আর জাগিয়ে দিও না। হাতের চাপে গালের মধ্যে দাঁত বসে যাচ্ছে রুক্মিণীর। যন্ত্রণায় দু চোখ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে জল। রুক্মিণীর চোখে জল দেখেই ঋগ্বেদের সবকিছু কেমন যেন আবারও এলোমেলো হয়ে গেল। মেয়েটা কষ্ট পাচ্ছে ফিল করে দ্রুত পায়ে পিছিয়ে গেল ঋগ্বেদ। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ও বলে উঠল, এখান থেকে যাও রুক্মিণী, প্লিজ আমার সামনে থেকে চলে যাও। কান্না ভেজা গলায় রুক্মিণী বলে উঠল, প্লিজ প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আমি কিন্তু। কি বললাম শুনতে পাচ্ছ না? যাও, যাও এখান থেকে। নিজের জন্য আর বিপদ টেনে নিয়ে এসো না। যাও এখান থেকে। না না, আমি কোথাও যাব না। আপনাকে আপনাকে আমার কথা শুনতেই হবে। যাবে না, যাবে না, তাই তো? না। ঠিক আছে, তুমি না গেলে তোমাকে ঘর থেকে বের করার দায়িত্বটা আমাকেই নিতে হবে। এগিয়ে সেই রুক্মিণীর হাতটা চেপে ধরল ঋগ্বেদ। তারপর টানতে টানতে বের করলো ঘরের বাইরে। ওকে বের করে দিয়েই সশব্দে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা খুলুন। বন্ধ দরজাতেই বারবার আঘাত করতে থাকলো রুক্মিণী। দরজাটা খুলুন প্লিজ প্লিজ প্লিজ। কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ল রুক্মিণী। কিছুতেই দরজা খুলল না ঋগ্বেদ। ঠিক আছে, বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন তো? আমিও এখানে বসে থাকবো। দরজা না খুললে কোথাও যাব না, এখানেই বসে থাকবো। চুপচাপ ঠায় ওখানে বসে রইল ও। দরজা বন্ধ করে ঘরের ভেতরেই হাঁপাতে থাকলো ঋগ্বেদ। কিছুতেই পারল না রাগটাকে কন্ট্রোল করতে। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। শেষ পর্যন্ত এমন সহজ সরল একটা মেয়েকে এত কষ্ট দিল ও। কি দোষ ছিল মেয়েটার? ভালোবাসা তো অন্যায় নয়। আর তাছাড়া মেয়েটার কথাটাও তো শুনল না ও। ইচ্ছে করছে দরজা খুলে মেয়েটাকে দু হাতে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কোথাও যেন কিছু একটা বাধা দিচ্ছে। এর নাম অভিমান, প্রেম নাকি ভালোবাসা জানে না ঋগ্বেদ।
শুধু জানে রুক্মিণীকে ছাড়া আজ ওর জীবন একেবারেই অসম্পূর্ণ। মাত্র দুদিনেই মেয়েটা কি যেন জাদু করেছে ওর উপর। বিছানায় বসে পড়ল ঋগ্বেদ। আর ঠিক তখনই বজ্র বিদ্যুৎ সহ শুরু হলো তুমুল বৃষ্টি। কতক্ষণ বিছানায় চুপ করে বসেছিল জানে না ও। হঠাৎ একটা বিকট বাজির শব্দে চমকে উঠল ও। এতক্ষণে নেশাটাও কেটে গেছে। আচ্ছা, মেয়েটা কি এখনো বাইরে? মনে হতেই দ্রুত পায়ে এগিয়ে গেল ঋগ্বেদ। দরজা খুলেই আশ্চর্য হয়ে গেল ও। সালোয়ার কামিজের দুপাট্টাটা গায়ে জড়িয়ে নিয়ে ছাদের মেঝেতেই বসে ঠক ঠক করে কাঁপছে রুক্মিণী। এ কি, তুমি এখনো এখানেই বসে আছো কেন? নিচে যাওনি কেন তুমি? কাঁদতে কাঁদতে কোনো রকমে বলল রুক্মিণী, আপনি রাগ দেখিয়ে দরজা বন্ধ করে দিলেন। কি ভাবলেন আমি আপনাকে ভয় পেয়ে নিচে চলে যাব? কখনোই যাব না, কখনোই যাব না। আপনি এখনো রুক্মিণীকে চেনেননি। আপনি আসলে রুক্মিণী আস্ত গাধি তুমি একটা। এই আপনি আমাকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুক্মিণীকে টেনে তুলল ঋগ্বেদ। ইস, ম্যানার্স জানো না গায়ের মধ্যে। আমি কি করব? আমি কোনো রকমে ওকে টানতে টানতে চিলে কোঠার ঘরে ঢোকালো। বৃষ্টিতে ভেসে যাচ্ছে চতুর্দিক। মুহুর্মুহু বাজ পড়ার শব্দে ভয় পেয়ে উঠছে রুক্মিণী। আলোটা দুবার দপদপ করে ঝপ করে নিভে গেল। হঠাৎ করেই চতুর্দিক অন্ধকারে ডুবে গেল। লোডশেডিংটাও এখনই হতে হলো। এদিকে এই ঘরে তো ইনভার্টার কানেকশনটাও করা নেই। মোমবাতি, হ্যাঁ, এখানে তো একটা মোমবাতি থাকার কথা। তড়িঘড়ি মোমবাতি খুঁজতে শুরু করলো ঋগ্বেদ। অন্ধকারের মধ্যে ঠিকঠাক কিছু ঠাউর করতে পারছে না। তার উপর পেটের মধ্যে দুপাত্তর পড়েছে। এত সহজে কি তার অ্যাকশন কাটে? থেকে থেকেই চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে ঋগ্বেদের। এদিকে রুক্মিণীর অবস্থা তো আরোই খারাপ। একে ঝড় বৃষ্টি, তাতে ভিজে চুপচুপে হয়ে আছে। এর মধ্যে আবার লোডশেডিং। দরজার কাছে সিঁটিয়ে দাঁড়িয়েছিল ও। হঠাৎ করেই জোরে বিদ্যুৎ চমকালো। ভয় পেয়ে উঠে তড়ি ঘড়ি ছুটে গেল ঘরের উল্টো দিকে। ছুটতে গিয়ে মেঝেয় পড়ে থাকা ঋগ্বেদের স্লিপারে পা বেঁধে পড়ে যেতে যেতে কোনো রকমে ঋগ্বেদকে ধরে দাঁড়িয়ে পড়ল রুক্মিণী। ওরে বাবারে, ওরে মারে, ভূত 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 আসছে, প্লিজ আমাকে বাঁচান। আমি এত তাড়াতাড়ি ভূতের হাতে মরতে চাই না। প্লিজ আমাকে বাঁচান। চুপ, ভূত কোথায়? আরে আমি তো রয়েছি। আপনি রয়েছেন বলেই তো বেশি ভয়। নিজের জ্ঞাতি গোষ্ঠী ভেবে যদি আবার তেনারা আপনার কাছে ছুটে আসে। এই চুপ চুপ, একদম চুপ। চুপ করে দাঁড়াও এখানে। গ্রামে তো একেবারে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যে কোনো গাছে গাছে ঘুরে বেড়াতে। আর এখানে সামান্য অন্ধকার দেখেই অবস্থা টাইট। এই শুনুন, আমি কিন্তু কিছুতেই ভয় পাই না। শুধু এই বিদ্যুৎ আর এই অন্ধকার। মা গো! তড়িঘড়ি ঋগ্বেদকে একেবারে জড়িয়ে ধরল রুক্মিণী। ওর ভিজে শরীরটা ঋগ্বেদের কাছাকাছি আসতেই গলা শুকিয়ে এলো ঋগ্বেদের। কোনো রকমে ঢোক গিলে রুক্মিণীকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করলো ও। রুক্মিণী, ভয় পাওয়ার কিছু নেই। আরে এই দেখো, আমি পেয়েছি মোমবাতি, এক্ষুনি জ্বালাচ্ছি। প্লিজ, আরে প্লিজ তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও। না, আমি এইভাবেই ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই রুক্মিণী, বোঝার চেষ্টা করো। প্লিজ একটু সরে দাঁড়াও। নিজের অবস্থান বুঝতে পেরেই চমকে উঠল রুক্মিণী। তড়িঘড়ি একেবারে লাফ দিয়ে বেশ খানিকটা পিছিয়ে গেল ও। উফ, আস্ত বাঁদরি একটা। মোমবাতিটা জ্বালিয়ে ফেলল ঋগ্বেদ। এই আলো আঁধারি পরিবেশে রুক্মিণীকে দেখে মুগ্ধ হয়ে গেল ও। মনে হলো ঠিক যেন ছোট্ট মিষ্টি একটা পরী হলুদ রঙে সেজে দাঁড়িয়ে আছে ওর সামনে।
মুখের মধ্যে লেগে থাকা জলের কণাগুলো আলো পড়ে চকচক করে উঠছে। মনে হচ্ছে হাজার হাজার জোনাকি যেন তার গোটা শরীরটাকে মুড়ে ফেলেছে। ঋগ্বেদের শরীরটা ক্রমশ যেন অবশ হয়ে আসছে। ইচ্ছে করছে হারিয়ে যেতে, ইচ্ছে করছে রুক্মিণীকে নিজের সঙ্গে মিশিয়ে নিতে। কিন্তু মুহূর্তেই সেই চিন্তা ভাবনা মাথা থেকে এক ঝটকায় টেনে ফেলে দিল ও। কি করে ভুলে গেল? মেয়েটাকে তো অন্য কেউ ভালোবাসে, মেয়েটা তো অন্য কারোর। ওর দিকে এইরকম দৃষ্টিতে তাকাতে পারে না ঋগ্বেদ। না, এ সম্ভব নয়। এই যে তখন থেকে কি হাঁ করে দাঁড়িয়ে আছেন বলুন তো? নিচে চলুন, আমার তো এবার নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু কি করে যাবে? বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কেন কেন আপনি কি চিনির তৈরি নাকি যে একটু গায়ে জল পড়লেই গলে জল হয়ে যাবেন? উফ, সত্যি কিছু আজে বাজে বকতে পারো তুমি। চলো। চিলেকোঠার ঘরের দরজা খুলতেই বৃষ্টিতে ভিজে যাওয়া ছাদটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল রুক্মিণী। ছুটে বেরিয়ে গেল ছাদে। নিজের মনে হাসতে হাসতে ঋগ্বেদকে টানতে টানতে একেবারে ছাদের মাঝখানে নিয়ে এসেছে রুক্মিণী। ঋগ্বেদকে পুরো ভিজে যেতে দেখে হাসিতে ফেটে পড়ল রুক্মিণী। প্রচন্ড রেগে যাচ্ছি কিন্তু। চলো চলো নিচে। আরে কি করছো বলো তুমি? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, সব নেশা একেবারে পালিয়ে গেছে। ইস, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। বৃষ্টির জলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তবে রে দুষ্টু মেয়ে, দাঁড়া দেখাচ্ছি মজা। এক ছুটে রুক্মিণীর কাছে গিয়ে ওর ডান হাতটা চেপে ধরলো ঋগ্বেদ। তারপর নিয়ে এলো একেবারে কাছাকাছি, বুকের মাঝখানটাতে। কেমন যেন অস্থির হয়ে উঠল রুক্মিণী। ঋগ্বেদের এতটাই কাছে চলে এসেছে ও যে উল্টো দিকের মানুষটার দ্রুত হৃদস্পন্দন খুব ভালো করেই অনুভব করতে পারছে। হঠাৎই বিদ্যুতের আলোর এক ঝলকে একে অপরকে দেখতে পেল ওরা। ঋগ্বেদের চোখ দুটো একভাবে স্থির হয়ে রয়েছে রুক্মিণীর উপর। কি রয়েছে সেই দৃষ্টিতে জানে না রুক্মিণী। কেমন যেন আবেশে জড়িয়ে যাচ্ছে ও। ইচ্ছে করছে শরীরটা ভাসিয়ে দিতে। হঠাৎ করেই নিজের সম্পূর্ণ ভারটা ছেড়ে দিল রুক্মিণী। তড়িৎ গতিতে ওর কোমরটা জড়িয়ে ধরল ঋগ্বেদ। আশকারা পেয়ে নিজের দু হাত ছড়িয়ে নিজেকে ভাসিয়ে দিল রুক্মিণী। আকাশ থেকে নেমে আসা জলরাশি ছুঁয়ে যেতে থাকলো ওর সারা মুখ, সারা শরীর। এই মোহময়ী রূপে মোহিত হয়ে গেল ঋগ্বেদ। এত সুন্দর কাউকে লাগতে পারে? অস্ফুট গলায় বলে উঠল ও। পড়ি। তাড়াতাড়ি চোখ খুলে ঋগ্বেদের কাছে সরে এলো রুক্মিণী। তারপর বলল, কি বললেন আপনি? নিজেকে সামলে নিল ঋগ্বেদ। কই কিছু বলিনি তো। বলছি আর ভিজো না, চলো নিচে চলো। আর ভিজলে কিন্তু শরীর খারাপ করবে। আর একটু থাকি। এই তো দেখুন না, বৃষ্টি তো প্রায় ধরেই এসেছে। না 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 না, আর নয়, আজকের জন্য যথেষ্ট হয়েছে। চলো চলো চলো। না। রুক্মিণী। ধমক খেয়েই চোখ দুটো জলে ভরে উঠল রুক্মিণীর। দ্রুত এগিয়ে এসে ঋগ্বেদকে আলতো জড়িয়ে ধরল ও। তারপর কান্না ভেজা গলায় বলে উঠল, আমি রূপকদাকে খুব ভালোবাসতাম ঋগ্বেদ, কিন্তু যখন জানতে পারলাম দিদি ভাই রূপকদাকে খুব ভালোবাসে, তখন আমি কি করব? কথাগুলো ক্রমশ যেন জড়িয়ে যেতে থাকলো রুকু। রুকু, হাত পা ছেড়ে দিতে থাকলো তোমার। জ্ঞান হারিয়েছে রুকু। দ্রুত ওকে কোলে তুলে নিচে নামিয়ে নিয়ে এলো ঋগ্বেদ। ততক্ষণে রুক্মিণীর ধুম জ্বর চলে এসেছে। কি করবে বুঝতে পারছে না ঋগ্বেদ। জামা কাপড়গুলো তো ছাড়িয়ে দেওয়া উচিত,
কিন্তু কি করে নিজের হাতে, না না, এ সম্ভব নয়। হ্যাঁ, ও হাজবেন্ড, কিন্তু ওদের মধ্যে তো এখনো সেরকম সম্পর্ক নেই। 7-5 ভাবতে ভাবতেই ফোনটা হাতে তুলে নিল ঋগ্বেদ। হ্যালো ময়নাদি, তুমি একটু আমার ঘরে এসো তো, তাড়াতাড়ি, ফাস্ট। সেই বৃষ্টি ভেজা রাতের পর কেটে গেছে প্রায় 3 দিন। জ্বরে পড়েছিল রুক্মিণী। বাড়ির সবাই অসম্ভব যত্ন আর সেবা করেছে ওর, এমনকি ঋগ্বেদও ওর সঙ্গে ঝগড়া করেনি। তবে খুব যে ভালো করে বসে বসে গল্প করেছে এমনটাও নয়, বরং সেদিনের পর থেকে ওদের মধ্যে দূরত্ব হঠাৎ করেই যেন কমার বদলে বেড়ে গেছে। কেমন যেন দূরে দূরে থাকে ঋগ্বেদ, প্রয়োজন ছাড়া কথা বলে না, রাতে সোফায় শুয়ে পড়ে, আবার সকালে রুক্মিণী ঘুম থেকে ওঠার আগেই ফ্রেশ হয়ে অফিস বেরিয়ে যায়। তবে সেদিনের পর থেকে আর একদিনও ড্রিঙ্ক করেনি ঋগ্বেদ। আজকাল একদম অন্য নেশায় আসক্ত আমাদের গল্পের নায়ক। ভালোবাসার নেশা যে সব নেশার ঊর্ধ্বে। কি ঠিক বলিনি বন্ধুরা? এই রে, দেখেছেন প্রসঙ্গের বাইরে বেরিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, গল্পে ফিরছি। উফ, আপনাদের যেন আর তর সয় না। অষ্টমঙ্গলায় গ্রামের বাড়ি যেতে পারেনি ঋগ্বেদ রুক্মিণী। প্রথমে ঋগ্বেদের ব্যস্ততা, আর তারপর রুক্মিণীর অসুস্থতা, শেষ পর্যন্ত যাওয়াই আর হয়ে ওঠেনি। কিন্তু রক্তিমা দেবী স্থির করে দিয়েছেন সুস্থ হলেই গ্রামের বাড়ি যেতে হবে ওদের। রূপকের চাকরির ব্যাপারেও খুব চিন্তা করছে রুক্মিণী। ঋগ্বেদ তো বলেই দিয়েছে এক প্রকার, কিন্তু দিদিভাইকে বলাটা উচিত হবে মনে করে আজ বাড়িতে কল করলো রুক্মিণী। হ্যাঁ রে বল, ভালো আছিস তো? কবে আসবি এখানে? ভালো আছি কাকিমা, তোমরা সবাই ভালো আছো তো? আসলে ওর কাজের ভীষণ চাপ, আমরা পরের সপ্তাহে যাব, হয়তো এই সপ্তাহে যাওয়া হবে না। সে কি? আচ্ছা ঠিক আছে, এরে দিদির সাথে কথা বল। হ্যাঁ হ্যাঁ, দিদিভাইকে দাও তো। রুকু, কেমন আছিস? তারপর বল, ঋগ্বেদ ভালো আছে তো? হ্যাঁ, ও ভালোই আছে রে, খারাপ থাকতে ও জানে না রে। আচ্ছা আচ্ছা শোন না, ঋগ্বেদের অফিসে একজন গ্রাফিক্স ডিজাইনারের খুব প্রয়োজন। ওদের পেজে ওরা একটা অ্যাড দিয়েছে, ইন্টারভিউ চলছে। তুই একবার রূপকদাকে বল না ইন্টারভিউ দিতে, ওর তো কোর্সটাও শেষ হয়ে গিয়েছে। আমি? না না, তুই বলিস বরং। এই, আমি কেন বলবো? হ্যাঁ, তোর বরকে তুই বলবি। রুকু, মার খাবি কিন্তু। চাকরিটা পেয়ে গেলে তো আমরা এগিয়ে গিয়ে রূপকদার বাবার সঙ্গে সব কথা বলতে পারবো, জানাতে পারবো, তাই না? ঠিক আছে, দেখি চেষ্টা করে। চেষ্টা নয় দিদিভাই, পারতে তোকে হবেই। আর আর আমি জানি পারলে তুই পারবি। পাকা বুড়ি একটা। আজ রাধা গোবিন্দ মন্দিরে দেখা করেছে পূজা আর রূপক। কেক অ্যান্ড বেক কোম্পানিতে চাকরির কথা শুনেই একেবারে না করে দিয়েছে রূপক। কেন? এতে ভুল কি আছে? ভুল? পুরোটাই তো ভুল। এর মধ্যে ঠিক কোথায় খুঁজে পেলে পূজা? আর তাছাড়া তোমরা দুই বোন বোধহয় আমার উপর ঠিক ভরসা রাখতে পারছো না, আর তাই আমার জন্য লোকজনের কাছে চাকরির সুপারিশ করছো, তাই না? সুপারিশ? তুমি ভুল করছো। তেমন কিছু হলে তো আমি কখনোই তোমাকে ট্রাই করতে বলতাম না, তাই না? ওখানে ভ্যাকেন্সি আছে আর তোমার যোগ্যতাও আছে, তাহলে আপত্তি কোথায় রূপক? আমার আপত্তি আছে পূজা, আর তাছাড়া ওটা রুক্মিণীর শ্বশুর বাড়ি, আর আমি তো চেষ্টা করছি। ভালো কিছু না পেলে আমার তো কিছু করার নেই। চাকরি তো একটা দরকার, তাই না? আমাদের ভবিষ্যৎ। দেখেছ দেখেছ কত বড় বড় কথা বলেছিলে তুমি, আর এখন আমি বেকার বলে তোমার আমার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করতে ভয় করছে, তাই তো?
ভুল বুঝছো তুমি। চাকরি তোমার নিজের জন্যই তোমার প্রয়োজন, এতে তোমারই কনফিডেন্স আসবে রূপক। আমি আমার কোয়ালিটি ক্যাপাবিলিটি সব নিয়ে যথেষ্ট কনফিডেন্ট পূজা। নিজের ক্ষমতায় আজ ইউটিউবে আমি সফলতা পেয়েছি, এর পিছনে কিন্তু কারোর হাত নেই। আর তাছাড়াও আমাকে জোর করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। হ্যাঁ, মানছি তোমার সঙ্গে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু এখনও আমি তোমার সঙ্গে বিয়ের ব্যাপারটায় নিজেকে প্রস্তুত করতে পারিনি। ছাড়ো, বাদ দাও, আমি বুঝি সব। কি বুঝতে পারলে শুনি? এই যে তুমি তাকে আজও ভুলতে পারোনি, এখনো তুমি তাকে ভোলনি রূপক। ভোলাও তো সহজ নয় পূজা, সহজ নয়। আমি তো ভুলতে বলিনি। আচ্ছা, আমি কি একেবারেই অযোগ্য তোমার পাশে? আমি তো তোমাকে একবারও বলিনি তুমি অযোগ্য, বরং আমার পাশে তুমি একটু বেশিই যোগ্য। আসলে দোষটা আমার, সময় আমার লাগছে। না হলে তোমার মতো মেয়ে ভাগ্যবান পুরুষরাই তো পায়। দেখোই না একবার ভরসা করে। আমি তোমায় বিশ্বাস করি পূজা, তবে মানুষকে ভরসা করতে আমার ভয় করে। আর তাছাড়াও তোমার রাধা গোবিন্দ প্ল্যান করে আমার ভালোবাসার মানুষদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। আচ্ছা পূজা, কথা দিতে পারবে আমায়? সারা জীবন আমার পাশে থাকতে পারবে? আমার বন্ধু হয়ে, আমার সহমর্মী হয়ে? কথা দিচ্ছি, সারা জীবন তোমার পাশে থাকবো। কেটে গেছে আরও কয়েকদিন। কেক অ্যান্ড বেক কোম্পানিতে শেষ পর্যন্ত ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে রূপক। তবে স্যালারি খুব বেশি নয়। ট্রেনিং দেওয়া হবে প্রায় 6 মাস। তারপর কিছু প্রজেক্টে কাজ করতে দেওয়া হবে। সেখানে ওর কাজ দেখে তবেই ওর পজিশন আর স্যালারি কনফার্ম করা হবে। খবরটা কানে আসতেই মনটা একেবারে ফুরফুরে হয়ে উঠল রুক্মিণীর। এতদিনে দিদিভাইয়ের মনের ইচ্ছেটা পূরণ হবে, ওদের বিয়ে হবে, সংসার হবে। এখন রূপকদাও বেশ দিদিভাইয়ের সঙ্গে ফোন করে গল্প করে, মাঝে মাঝে দেখাও করে। দুই বাড়িতেও বিষয়টা জানাজানি হয়ে গেছে, তারাও মনে মনে তৈরি হয়ে নিয়েছে। এখন শুধু দিদিভাইয়ের MBA-র অ্যাডমিশনটা হয়ে গেলেই ওদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে। তারপর রূপকদার বাবা বলেছেন কলকাতাতে ওদের একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দেবেন, সেখানেই নয় ওরা ওদের নতুন সংসার বাঁধবে। রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের, রাই আমাদের বৃন্দাবন। হ্যাঁ রে রুকু, ব্যাপার কি এত খুশি? হ্যাঁ মা, আজকে আমি খুব 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 খুশি। রূপকদার চাকরিটাও হয়ে গেল, এদিকে দিদিভাইয়ের বিয়েটাও মোটামুটি পাকা হয়ে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। তা তো হবেই, একমাত্র দিদি বলে কথা। হ্যাঁ রে রুক্মিণী, সত্যি করে একটা কথা বলতো, তুই জানতিস না তোর দিদিভাইয়ের সঙ্গে ওই রূপকের একটা সম্পর্ক আছে, আর তাই ওদের দুজনকে এক করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলি, তাই না? চমকে শাশুড়ি মায়ের দিকে ফিরে তাকালো রুক্মিণী। কিরে, অবাক হয়ে গেলি? ওরে, মায়ের চোখে কি ফাঁকি দেয়া এত সহজ রে? দৌড়ে এসে রক্তিমা দেবীকে জড়িয়ে ধরল ও, তারপর ডুকরে কেঁদে উঠল। ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। মিথ্যে কথা বলেছি, কিন্তু কিন্তু কি করব বলো? দিদিভাই যে বড্ড ভালোবাসতো রূপকদাকে, আর কাকা কাকিমা সেই সময় এত ভালো সম্বন্ধ ফেলে কিছুতেই দিদিভাইয়ের বিয়ে রূপকদার সঙ্গে দিত না। তাই আমি বাধ্য হয়ে। এতে ক্ষমা চাওয়ার মতন কিছু নেই মা। তোমার মতো বিচক্ষণ মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? আর তাছাড়া আমার ওই ঘাড় তেরা ছেলের জন্য
তোমার মতন দুষ্টু মিষ্টি মেয়েই তো দরকার। আমি তো আমার রুক্মিণী মাকে নিয়ে খুব খুশি। রক্তিমা দেবীকে আরো একটু ভালো করে জড়িয়ে ধরল ও। ছোট্টবেলায় মাকে হারিয়ে বড্ড মায়ের অভাব বোধ করত। যদিও কাকিমা খুবই ভালোবাসে, তবুও কোথাও একটা শূন্যস্থান থেকেই গিয়েছিল। আজ রক্তিমা দেবী সেই শূন্যস্থান পূরণ করেছেন। বর্তমান যুগে ওদের শাশুড়ি বৌমার সম্পর্ক সত্যি ঈর্ষণীয় সবার কাছে। আজ রুক্মিণী যাবে বাপের বাড়ি। ঋগ্বেদ ওকে পৌঁছতে যাবে। কালকে রুক্মিণীর শাশুড়ি মাও যাবেন বেনারস। সব কিছু গুছিয়ে দিয়েছে ও শাশুড়ি মাকে। তারপর এখন নিজের কাজে ব্যস্ত। ইদানিং অফিসের কাজে বড্ড নিজেকে ব্যস্ত করে ফেলেছে ঋগ্বেদ। ওদের আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ওপেন হচ্ছে, সেই নিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে ঋগ্বেদের। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে এতে আমাকে জিজ্ঞেস করার কি আছে বলো তো? যা ভালো বোঝো করো। সব কিছু এভাবে আমাকে জিজ্ঞেস করলে, আরে এ কি করেছো তুমি? নিজের ঘরের অবস্থা দেখেই ভিড়মি খাওয়ার জোগাড় ঋগ্বেদের। ওদিকে ফোনের অপর প্রান্তের মানুষটি তো ভ্যাবাচাকা খেয়ে গেছেন। আরে না না, তোমায় কিছু বলিনি। ফোন রাখো তো, আমি পরে কল করছি। কি হলো, কথা কানে গেল না? কি করেছো ঘরের দেওয়ালে? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি বলেই তো জিজ্ঞেস করছি। এসব ছবি এঁকেছো কেন দেওয়ালে? কি হলো, বুঝতে পারছেন না তো? আরে আমাদের রুক্মিণী সারা দিন ঘরে বসে বসে বোর হয়ে শেষ পর্যন্ত দেওয়ালে বড় বড় দুটো কার্টুন ড্র করেছে। একটা ওর আর একটা ওর পতিদেবের। ইচ্ছে হয়েছে তাই এঁকেছি। আর তাছাড়া এই দিকের দেওয়ালটাও তো আমারই। আমি তো যা খুশি তাই করতে পারি। আর কার্টুন আঁকতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তা তো লাগবেই। নিজেই তো একটা কার্টুন না, সেই জন্যই। আমি কার্টুন? তাহলে আপনি বাঁটুল দি গ্রেট। আর তুমি চন্দনী গ্রামের ছুটকি। কি বললেন আপনি? আপনার সাহস তো বড় কম নয়। এই দুটো কার্টুন তো আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা বাই এনি চান্স তুমি কি আমায় এঁকেছো? হ্যাঁ এঁকেছি তো, দেখুন না, খারাপ হয়েছে? আমার শিং আর এত বড় বড় চোখ করেছো কেন? হ্যাঁ করেছি, কারণ আপনি তো সব সময় এরকম রেগে থাকেন আর শিং উঁচিয়ে আমাকে গুঁতোতে আসেন। মানে এক্সকিউজ মি, আমি তোমার সঙ্গে কথা বলি কোথায় যে তোমার সঙ্গে ঝগড়া করব? আরে ওটাই তো সমস্যা। আপনার সঙ্গে ঝগড়া না করতে পারলে আমার আজকাল একদম ভালো লাগে না। কিছুতেই সময় কাটে না, কেমন যেন অস্থির অস্থির লাগে, খিদে পায় না, ঘুম পায় না, কিছু ভালো লাগে না। সেই জন্যই তো আমি ঝগড়া করার জন্য। এই এক মিনিট, আমার সঙ্গে ঝগড়া করার জন্য তুমি এইসব? মুখ ফসকে কি বলে ফেলেছে বুঝতে পেরেই রুক্মিণী তাড়াতাড়ি করে কথা ঘুরিয়ে ফেলল। নিন তাড়াতাড়ি ব্যাগ গোছান তো, আমার আর তর সইছে না। কখন যে বাড়ি যাব না। কালকে আবার দিদি ভাইয়ের আশীর্বাদ, ওর জন্য তো একটা ভালো শাড়িও কিনতে হবে। কথাটা এড়িয়ে যাচ্ছে বুঝতে পারলো ঋগ্বেদ। ও আর কথা বাড়ালো না। হ্যাঁ, শাড়ি মা কিনে রেখেছে, নিচে আছে, নিয়ে নিও। আর গোল্ডের একটা ইয়াররিংও কিনে এনেছে আজকেই, ওটাও নিয়ে যেও। শুধু শাড়ি দেওয়াটা কেমন একটা লাগে। কোনো দরকার ছিল না, শুধু এত খরচা। সেটা তোমাকে ভাবতে হবে না, আমার সঙ্গে পূজার তো একটা সম্পর্ক রয়েছে নাকি? আর তাছাড়া কথাতেই আছে না, শালি আধি ঘরওয়ালি, কি বলো? অবশ্য এই ব্যাপারটা তুমি বেটার বুঝবে। রুক্মিণীর অসুস্থতার পর রূপককে নিয়ে ঋগ্বেদ আর রুক্মিণীর মধ্যে কোনো রকম আলোচনা হয়নি। তবে একে অপরের মনে কি চলছে খুব ভালো করে আন্দাজ করতে পারছে ওরা। রূপককে যে একেবারেই পছন্দ করে না ঋগ্বেদ ভালোই বুঝতে পারে রুক্মিণী। এদিকে রুক্মিণীর মনে রূপকের জন্য আদৌ কতটা জায়গা রয়েছে তা জানার জন্য আজকাল মরিয়া হয়ে রয়েছে ঋগ্বেদ। কারণ রুক্মিণীর ইচ্ছার উপরেই ওর পরবর্তী ডিসিশন নির্ভর করছে। কি হলো, হাঁ করে তাকিয়ে দেখছোটা কি? চটপট নাও, দেরি হয়ে যাচ্ছে তো।
আজ ড্রাইভিং সিটে স্বয়ং ঋগ্বেদ। প্রায় ফাঁকা রাস্তায় দ্রুত এগিয়ে চলেছে ওদের গাড়ি। দুপুরের কাছাকাছি চন্দনী গ্রামে পৌঁছে গেল ওরা। গ্রামের মন্দিরের সামনে এসেই দাঁড়িয়ে গেল গাড়ি। গাড়িটা সাইড করে গাড়ি থেকে নেমে পড়ল ঋগ্বেদ। ওর দেখা দেখি রুক্মিণীও নামলো গাড়ি থেকে। বাবা, আপনি আবার হঠাৎ এত কৃষ্ণ ভক্ত কবে থেকে হলেন? একেবারে মন্দিরের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। না, আসলে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার আগে কয়েকটা কথা বলার ছিল। আরে কথা পরে হবে, এখন আগে প্রণাম করে বাড়িতে চলুন তো। আমার বলে সবাইকে দেখার জন্য কেমন অস্থির লাগছে। না, আমি যাব না রুক্মিণী, তোমাকে পৌঁছে দিয়েই আমি ফিরে যাব। অবাক চোখে তাকালো রুক্মিণী। কেন যাবেন না কেন আপনি? আজকে তো ওখানে থাকবেন, কালকে আমরা একসাথে। না রুক্মিণী, আমি তোমাকে নামিয়ে দিয়েই চলে যাব। আসলে হঠাৎ করেই একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই। ভীষণ অভিমান হলো রুক্মিণীর। একটা চাপা কষ্ট আটকে রইল গলার কাছটায়। কিছু না বলে চুপচাপ ঋগ্বেদের দিকে তাকিয়ে রইল ও। ওকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে এলো ঋগ্বেদ। তারপর বলল, তোমাকে আর নিজেকে কিছুটা সময় দিতে চাই রুক্মিণী। বিয়ে তো আমরা করেছি, কিন্তু সম্পর্কটা একটু এগিয়ে নিয়ে যেতে পেরেছি কি? তোমার মনে তার উপস্থিতি এখনো যে বড্ড উজ্জ্বল, সেখানে নিজেকে তো আমি কোথাও খুঁজে পাই না। পাই কি রুক্মিণী? আর তাছাড়াও তোমাকে কতটা নিজের করে গ্রহণ করতে পারবো সেটা বোঝার জন্য আমার নিজেকে পরীক্ষা করাটা খুব দরকার। আর তাই তোমার থেকে দূরে যাওয়াটাও খুব প্রয়োজন। জানি তুমি হয়তো আমাকে খুব স্বার্থপর ভাবছো এরকম আবার হয় নাকি? আসলে আমি এরকমই। আসলে না পেতে পেতে না পাওয়াটা অভ্যাস হয়ে গেছে আমার। যাই হোক, ও তুমি বুঝবে না। অবাক বিস্ময়ে ঋগ্বেদের দিকে এখনো তাকিয়ে রয়েছে রুক্মিণী। একটু শ্বাস নিয়ে আবারও বলল ঋগ্বেদ, বাই দ্য ওয়ে, আগামীকাল সকাল 9টার ফ্লাইট, লন্ডন যাচ্ছি। ওখানে একটা ইন্টারন্যাশনাল বেকিং কোম্পানির সঙ্গে আমার কোম্পানির একটা মিটিং হবে, তাই সেই রিলেটেড ডিসকাশনের জন্যই যেতে হবে আমায়। 1 মাস ওখানেই থাকবো, তারপর ফিরে এসে না হয় ডিসাইড করা যাবে যে বাকি জীবনটা একসাথে থাকবো নাকি আলাদা আলাদা। না 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 না, ভয় পেও না, তোমাকে কোনো দিক দিয়েই আমি বঞ্চিত করব না। নিজের জীবন নিজের মতো করে তুমি কাটাতে পারবে। ঋগ্বেদের কথা একেবারে বেদবাক্য কিন্তু। মুখের ভেতরে কথাগুলো যেন জড়িয়ে পেঁচিয়ে আটকে যাচ্ছে। কিছুই বলতে পারছে না রুকু, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে ঋগ্বেদের দিকে। এই দেখেছো, কথায় কথায় কত দেরি করিয়ে দিলাম তোমায়। সত্যি তো, কতদিন বাড়ির সবাইকে দেখোনি, মন তো ছটফট করবেই। চলো চলো, গাড়িতে ওঠো। ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল গাড়িটা। আশা করি এইটুকু রাস্তা তুমি নিজেই যেতে পারবে। আমি যেতাম, কিন্তু এখন গেলে তোমার বাড়ির লোক আমাকে কিছুতেই না খাইয়ে ছাড়বেন না। আর বিশ্বাস করো, এখন আমার হাতে একদম সময় নেই। কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে গেল রুক্মিণী। গাড়ি থেকে ট্রলি ব্যাগটা নামিয়ে ওর হাতে ধরিয়ে দিল ঋগ্বেদ। একটাও কথা বলল না রুক্মিণী, কোনো প্রতিবাদও করল না। কথা বলতে চাইছে না এমনটা নয়, কিন্তু কি বলবে বুঝতেই পারছে না। হয়তো মানুষটা একটা কথাও মিথ্যে বলেনি,
কিন্তু রুক্মিণীর মন তো মানছে না ঋগ্বেদকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে। এই কথাটা বোঝাবে কি করে? সবাই ওকে নির্লজ্জ বেহায়া বলে, সত্যি তো তাই নয়। ও তো একটা মেয়ে। মাথা নিচু করে ট্রলি ব্যাগটা টেনে বাড়ির দিকে এগিয়ে গেল। পড়ি। থমকে দাঁড়িয়ে গেল রুক্মিণী। বুকের ভিতর দপ করে আসার আলোটা যেন জ্বলে উঠল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ও। দ্রুত ওর কাছে এগিয়ে এলো ঋগ্বেদ। তারপর নিজের ডান হাতটা রুক্মিণীর ডান গালের উপর রেখে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে গিয়ে অস্ফুটে বলল, সাবধানে থেকো। মিনির কাছে আমার পরিরানীকে রেখে গেলাম। দেখা যাক কে জেতে আর কে হারে। আর দাঁড়ালো না ঋগ্বেদ। এখানে বেশিক্ষণ থাকলেই একেবারে ভেঙে পড়বে ও। কিছুতেই রুক্মিণীকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু ওর আর রুক্মিণীর জন্য আজ এই পরীক্ষাটা যে বড্ড প্রয়োজন, এর উপরেই তো নির্ভর করছে ওদের গোটা জীবন। ধুলো উড়িয়ে শহরের পথে ফিরে গেল কালো রঙের গাড়িটা। এক দৃষ্টে সেই দিকেই তাকিয়ে রইল রুক্মিণী। তারপর ছোট ছোট পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। আজ প্রায় 12 দিন হতে চলল রুক্মিণী এসেছে বাপের বাড়ি। হাসি মজা আনন্দে ভালোই কাটছে। কিন্তু দিনের শেষে রাত হলেই সব আনন্দ কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। তখন শুধুই মনে কালো মেঘের আনাগোনা আর নোনা জলের বৃষ্টি। অভিমানী মেয়েটা একবারও ফোন করেনি তার ভালোবাসার মানুষটিকে। ফোন করলে বুঝতে পারত। উল্টো দিকেও একই অবস্থা। দুজনেরই দুজনের উপর অসম্ভব অভিমান, আবার ঠিক ততটা দাবিও। দুজনেই আশা করে ফোন আসবে অপর প্রান্ত থেকে, কিন্তু শেষ পর্যন্ত ফোন আর আসে না। মাঝখানে রূপক দু একবার কথা বলার চেষ্টা করেছে রুক্মিণীর সঙ্গে, কিন্তু রুক্মিণী কিছুতেই রাজি হয়নি। যদিও রূপক এখন ভালোভাবেই পূজাকে মেনে নিয়েছে। আসলে ওর জীবনে পূজার অবদান সত্যি ওর পক্ষে অস্বীকার করা অসম্ভব। কেমন যেন মেয়েটাকে বদলে দিয়েছে। তাই নিজের জীবন পূজাকে ছাড়া ভাবতেই পারে না রূপক। কিন্তু চিন্তা তো একটা থেকেই যায়, ভালো আছে তো মেয়েটা? ছোট থেকেই বড্ড দুষ্টু। শ্বশুর বাড়িতে কথা শুনতে হয় না তো। কিন্তু কি করবে রূপক? রুক্মিণী যে কিছুতেই ওর সঙ্গে কথা বলতে চায় না। ক্রমশই মেয়েটা চুপচাপ হয়ে যেতে থাকলো। বাড়ির লোকেরা ভাবলো হয়তো বিয়ের পর শান্ত হয়ে গেছে মেয়েটা। কিন্তু কিছু একটা আঁচ করতে পারছিল পূজা। আজ পূর্ণিমা। রাধা মাধব মন্দিরেই বসে রয়েছে রুক্মিণী। এলো চুলে গাছতলাটার নিচে বিরোহিণী রাধার মতোই রূপ তার। ঋগ্বেদের সঙ্গে প্রথম দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সমস্ত ঘটনাই চলচ্চিত্রের মতো চলতে থাকছে ওর মনের মধ্যে। হঠাৎ শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায় রুক্মিণীর। 7-5 ভাবতে ভাবতেই ফোনটা হাতে তুলে ডায়াল করে রক্তিমা দেবীর নাম্বারে। হ্যালো মা, কেমন আছো তুমি? হ্যাঁ রুকু, ভালো আছি। তোরা ভালো আছিস তো? আমি ভালো আছি মা, কিন্তু কিন্তু তুমি তুমি কবে ফিরবে গো? হ্যাঁ দেখ না, কবে থেকে ফিরবো করছি, তোর মাসি ফিরতেই দিচ্ছে না। ও আচ্ছা। হ্যাঁ রে রুকু, কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি মা, এমনি আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তাই। দেখিস মা, ঠান্ডা মাথায় সবকিছু সামলে নিস। আমার সংসার আর ছেলের দায়িত্ব এখন কিন্তু তোরই। ঠিক আছে, আমি এখন রাখি, পরে কথা বলবো। ভালো থাকিস। তুমিও ভালো থেকো মা, ভালো থেকো।
কোনো রকমে কান্নাটা আটকে কথাগুলো বলে ফোনটা কেটে দিল রুক্মিণী। আর কিছুই যেন ভালো লাগছে না, না তো নিজের বাড়ি, না অঞ্জনা নদী, না এই চন্দনী গ্রাম, সবকিছু যেন থেকেও নেই। কোথায় চলে গেলেন আপনি? আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন? এক মুহূর্তও তো কাটতে চাইছে না আমার। এর আগেও তো ভালোবেসেছি, কই তখন তো এত অস্থির হয়নি মন। হারিয়ে তো আগেও ফেলেছি, কিন্তু আপনাকে হারিয়ে ফেলার যন্ত্রণা যে মৃত্যুর মতো মনে হচ্ছে। পারছি না আমি। ফিরে আসুন আপনি। ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে শেষের রাতে। শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে। সুরখানি ওই নিয়ে কানে, পাল তুলে দিই পাড়ের পানে। চৈত্র রাতের মলিন মালা রইবে আমার সাথে। পথিক আমি এসেছিলেম তোমার বকুল তলে। পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে। ঝরা জুথির পাতায় ঢেকে আমার বেদন গেলেম রেখে। কোন ফাগুনে মিলবে সেজে তোমার বেদনাতে। ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে শেষের রাতে। একটা ফোনের অপেক্ষায় দিন গুনছে রুকু, কিন্তু আজকে যেন আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে ক্রমশই যেন ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে ঋগ্বেদ। ভাবনা, চিন্তা, লজ্জা, অভিমান সব বিসর্জন দিয়ে ফোনটা হাতে তুলে নিল রুকু। একবার, দুবার, তিনবার, প্রায় 20 বার কল করে ফেলল ও, কিন্তু ফোন নট রিচেবল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই শুনতে পেল রিন্টুর গলার শব্দ। বস বস, তাড়াতাড়ি চলো, শাহরুখের মা আবার ঝগড়া করছে। তো আমি কি করব? পারবো না আমি যেতে, কোথাও যাব না আমি। যা তুই এখান থেকে, যা বলছি। এরকম ভাবে বলছো কেন বস? তুমি তো বলেছিলে। এই চুপ কর, যা এখান থেকে বলছি না, যা। মাথাটা গরম হয়ে গেল রুক্মিণীর। ছেলে মেয়েগুলোকে চোখের সামনে যেন সহ্য হলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। রোজ বিকেলে মন্দিরের পিছনের এই গাছতলাটাতেই বসে থাকে রুক্মিণী, কেমন যেন পাগলিনীর মতো অপেক্ষা করে থাকে। কখন যে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যায় খেয়ালই থাকে না ওর। আজ হঠাৎ কারোর পায়ের আওয়াজ পেয়েই একটু নড়ে চড়ে বসলো রুকু। রুকু রুকু রুকু, ওফ, তুই এখানে বসে আছিস? কখন থেকে খুঁজছি তোকে। নে বাড়ি চল এবার। মা তো চিন্তা করছে নাকি? তুই যা দিদি ভাই, আমি এখন বাড়ি যাব না। আমার ভালো লাগছে না। তাই তো এখন তো আমরা পর হয়ে যাবই, আমাদের আর ভালো লাগবে কেন? এখন তো শুধুই তার বিরহে। প্লিজ তুই যা না, আমি একটু পরেই আসছি। কি হয়েছে রুকু? দুজনে ঝগড়া করেছিস? এভাবে মন মরা হয়ে বসে আছিস বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তুই ঠিকঠাক খাওয়া দাওয়া করিস না। তারপর একটু আগে তোর বাচ্চা পার্টি এসেছিল শুনলাম, তাদেরকেও ধমকে বিদায় করেছিস। কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? আর সহ্য করতে পারল না, দৌড়ে এসে দিদিভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ও। দিদিভাই ও আমায় ভুলে গেছে। দিদিভাই একবারও ফোন করে না, জানিস তো আমার ফোনটাও লাগছে না কিছুতেই। কত চেষ্টা করলাম কিন্তু। ওহ, এই ব্যাপার। তাই তো বলি, আমার দুষ্টু মিষ্টি বোনটার মুখ এত শুকনো কেন? আরে ফোন ধরছে না তো কি হয়েছে? মেসেজ করে দে। না, ফোন করব না, মেসেজ করব না, কিচ্ছু করব না। থাক নিজের মতো। আমার কথা যখন তার মনেই পড়ে না,
আমি বা কেন যেচে? না রুকু, অমন করতে নেই। তোর নিজের জিনিস তো তোকে নিজেকেই আঁকড়ে ধরে রাখতে হবে। মানছি তোর অভিমান হয়েছে, হওয়াটা স্বাভাবিকও, কিন্তু এই মান অভিমান ভুল বোঝাবুঝির জন্য নিজেদের মধ্যে নিজেরাই দূরত্ব তৈরি করে ফেলছিস। এটা কি ঠিক করছিস? মেয়েটা বড্ডই ভেঙে পড়েছে। বুঝতে পেরে ওকে আরেকটু চেপে ধরলো পূজা। হ্যাঁ রে রুকু, তুই কবে থেকে এরকম চিঁচকাঁদুনে হলি? আমাদের রুকু তো এরকম হাল ছেড়ে দেওয়ার মেয়ে ছিল না। সে তো মেরে ধরে আঁচড়ে কামড়ে নিজের অধিকার নিজের দখল করে ছাড়তো। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী তো আমার বোন নয়। কিরে, ঠিক বলছি তো? আমি চেষ্টা করব দিদি ভাই। আমি যে ওকে হারিয়ে ফেলতে পারবো না। আমার যে ও ছাড়া একদম চলবে না। স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই ঢুকতে চায় না ও, কিন্তু প্রশ্নটা যখন ওর একমাত্র আদরের বোনের, তখন তো কিছু একটা করতেই হবে। নিদেন পক্ষে রূপকের সঙ্গে কথা বলে একটু যদি ঋগ্বেদের সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে হয়তো সমস্যার সমাধান করা যাবে। হ্যালো রূপক, তুমি কি অফিসে? হ্যাঁ, আমি অফিসে। কেন পূজা, কিছু দরকার ছিল? হ্যাঁ, মানে ঋগ্বেদের ফোন নাম্বারটা আছে তোমার কাছে? স্যারের ফোন নাম্বার? হ্যাঁ, মানে অফিসিয়াল নাম্বার তো আমার কাছে আছেই, পার্সোনাল নাম্বারটা জোগাড় করতে হবে। না না, তুমি ওই অফিসিয়াল ফোন নাম্বারটা আমাকে একটু পাঠাতে পারবে? আসলে পার্সোনাল নাম্বারটাই ওকে না পাওয়া যাচ্ছে না। এদিকে রুকুটাও ভীষণ। রুকমিনি, কি হয়েছে মিনির? না না, তেমন কিছুই নয়। ওই ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটু, ওসব তুমি বাদ দাও। তুমি এক কাজ করো, ফোন নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও। মনমরা হয়ে বিছানায় শুয়েছিল রুক্মিণী। ঠিক তখনই ঘরে ঢুকলো পূজা। এই যে বিরোহিণী শকুন্তলা, তোমার রাজা দুষ্মন্তের ফোন নাম্বার এনেছি, নাম ওঠো। রাজা দুষ্মন্তের ফোন নাম্বার আছে আমার কাছে দিদি ভাই। সকাল থেকে অনেকবার কল করেছি, কলটাই তো লাগছে না। তোমার বরের দুটো ফোন নাম্বার রুক্মিণী, একটা পার্সোনাল আর একটা অফিসিয়াল। অফিসিয়াল নাম্বারটা রূপকের থেকে জোগাড় করে এনেছি, ওইটিতে কল করে দেখো। আশা করছি ওইটি অফ থাকবে না। দিদি ভাইয়ের হাত থেকে কাগজটা প্রায় কেড়ে নিল রুক্মিণী। তারপর দ্রুত নিজের ফোন থেকে ডায়াল করলো নাম্বারটা। ফোনটা রিং হতেই দিদিভাইকে থামস আপ দেখালো পূজা। দুজনকে একা ছেড়ে দেওয়া উচিত মনে করে ঘর থেকে বেরিয়ে গেল পূজা। লন্ডন যায়নি ঋগ্বেদ, কলকাতাতেই রয়েছে। অভিমান করেছে বউয়ের উপর। মেয়েটা একবার তো ওকে সবকিছু বলতে পারতো, তাহলেই তো সবকিছু ঠিক করে দিতে পারতো ঋগ্বেদ। এইটুকু বিশ্বাস করতে পারলো না মেয়েটা। বাড়িতে মাও নেই, তাই বেশ সুবিধা। বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকে। রাতে বাড়ি ফিরে কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। নিজেকে ক্রমশ আরো কাজের মধ্যে ডুবিয়ে দিতে চাইছে ও। অনেকক্ষণই বাড়ির বাইরে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিমল। বার দুই ডেকে ফেলেছে স্যারকে, কিন্তু গাড়ির মধ্যেই চুপচাপ বসে রয়েছে ঋগ্বেদ। শেষ পর্যন্ত আরও একবার সাহস করে ডেকে ফেলল বিমল। স্যার, স্যার, আপনি বাড়ি যাবেন না? ও হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। কাল ভোর 6টার মধ্যে চলে এসো। স্যার, বড় মা বারবার ফোন করছে। তুমি জানো বিমল, কি বলতে হবে। বারবার এসব বলে আমায় বিরক্ত করো না। ওকে স্যার। বাড়িতে ঢোকা মাত্রই সশব্দে ফোনটা বেজে উঠল ঋগ্বেদের। অফিসিয়াল নাম্বারে আর্জেন্ট কিছু প্রয়োজন পড়েছে। এই এত রাতে এই নাম্বারটায় কে কল করছে? দ্রুত ফোনটা রিসিভ করলো ঋগ্বেদ। হ্যালো, ঋগ্বেদ স্পিকিং। চুপ করে ফোনটা কানে ধরে বসে রইল রুক্মিণী। ইচ্ছে করছে ঝাঁঝিয়ে 4টে কথা শোনাতে, কিন্তু ওর গলার আওয়াজ শুনেই ছেলেটা যদি ফোন রেখে দেয়, তাই যতটা সম্ভব গলাটা শুনে নিতে চায় ও। আরে হলোটা কি, কথা বলুন। উল্টো দিক থেকে এখনো এলো না উত্তর।
ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ঋগ্বেদের। কি হলোটা কি, বোবা নাকি? এভাবে অফিসিয়াল নাম্বারে ফোন করে চুপচাপ কেউ ফোন ধরে থাকতে পারে? বাড়ি যাব। মিষ্টি গলার শব্দটা কানে আসতেই এক পশলা যেন বৃষ্টি হয়ে গেল ঋগ্বেদের মনে। কোথা থেকে ভেসে এলো মিষ্টি ছাতিম ফুলের গন্ধ। বুক ভরে শ্বাস নিল ঋগ্বেদ, কিন্তু মনের আনন্দ মনেই চেপে রাখল। কিছুতেই মেয়েটার সামনে প্রকাশ করা যাবে না। একটু গম্ভীর হয়ে বলল, বাড়িতেই তো রয়েছো। বাড়িতে নেই, আমি বাপের বাড়িতে আছি। আপনি জানেন না বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে? জানেন না বাপের বাড়িতে বেশি দিন মেয়েরা থাকলে আশেপাশে অনেকে অনেক কথা শোনায়। তার উপর এটা কি আমার নিজের বাড়ি? আমি তো কাকা কাকিমার কাছে আছি। ওরা যদি আমাকে এখন... কি হয়েছে রুক্মিণী? কেউ কিছু বলেছে তোমাকে? না, বলেনি, কিন্তু বলতে তো পারে। সত্যি করে বলো রুক্মিণী, কিছু হয়েছে? আশেপাশের লোকজন কিছু বলেছে? ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আরে বলছি তো কেউ কিছু বলেনি। মানে বলছিলাম যদি বলে, তাই আর কি। সত্যি বলছো? আরে বাবা, 100% ঠিক। আপনি তো আমায় এতদিন ধরে দেখছেন। আপনার মনে হয় আমাকে যদি কেউ কিছু বলে আমি তাকে ছেড়ে দেবো? একেবারে হাত পা বেঁধে না অঞ্জনা নদীতে ফেলে দিয়ে আসবো। এই আবার শুরু হলো। আরে তুমি কি একটু শান্ত হয়ে থাকতে পারো না নাকি? পারি, একটু ভালোবাসলেই শান্ত হয়ে থাকি। উফ, তোমাকে বাঁদরি বলবো না গাধি বলবো সত্যি বুঝতে পারি না, জানো। আপনার যেটা পছন্দ সেটাই বলবেন, আমি একেবারে মাথা পেতে নেব। সে কি, আজকে সূর্য উঠেছিল তো? আমাদের রুক্মিণীর মুখে এত মিষ্টি মিষ্টি কথা। আপনাকে আমি কোন দিন ঝালঝাল কথা শুনিয়েছি বলুন তো? আপনিই তো দিনরাত আমাকে বকাবকি করেন। ধুর, কোথায় ভেবেছিলাম বিয়ের পর চুটিয়ে প্রেম করব, তা নয়, বিশ্ব পাকার আগে বর জুটিয়ে দিল রাধা মাধব। আস্ত একটা বক রাক্ষস। তাই বুঝি আমি রাক্ষস? তা যে মানুষকে ভালোবাসতে তাকেই তো বিয়ে করতে পারতে, তারপর চুটিয়ে প্রেম করতে, তাহলে আর আমাকে বিয়ে করে আফসোস করতে হতো না। এই আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনি অন্যায় করবেন, আবার উল্টোপাল্টা কথাও বলবেন। ফোনটা দেখুন, কতবার ফোন করেছি আপনাকে। কি চাও বলো তো তুমি? পরিষ্কার করে বলবে একটু। রিক, তুমি এসে আমায় বাড়ি নিয়ে যাও না প্লিজ। আমি আর থাকতে পারছি না এখানে। আমার খুব... ফুপিয়ে উঠল রুক্মিণী, ব্যস্ত হয়ে উঠল ঋগ্বেদ। তার পরিরানীর চোখে জল, কি করে সহ্য করবে সে? কাঁদে না পরি, একদম কাঁদে না। এই দেখো, আমি এক্ষুনি বেরোচ্ছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তোমার কাছে। প্রমিস? গড প্রমিস। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কাল সকাল হতেই দেখবে আমি চলে এসেছি তোমার কাছে। সকালবেলা ঘুম ভেঙেই বাড়িতে প্রায় হুলস্থুল অবস্থা। রুক্মিণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উফ মা, আরে এত ব্যস্ত হওয়ার কি আছে, ফোন করলেই তো হয়ে যায় একটা। দাঁড়াও, আমি ফোন করছি। তড়ি ঘড়ি ফোন করলো পূজা। ফোনটা রিং হয়ে গেল, কেউ ধরল না। এবার পূজারও একটু টেনশন হচ্ছে, কোথায় গেল মেয়েটা। আর ঠিক তখনই শব্দ করে পূজার ফোনে ঢুকলো একটা মেসেজ। পূজা, তোমার বোনের খুব মন খারাপ, তাই আজ খুব ভোরবেলায় আমি এসেছিলাম, কিন্তু তোমরা ঘুমোচ্ছিলে, তাই আর বিরক্ত করিনি। ওর জিনিসপত্র সব ওখানেই থাকুক, পরে ড্রাইভার পাঠিয়ে দেব, তুমি সব কিছু একটু গুছিয়ে রেখো। তোমার বোন পরে তোমায় ফোন করে নেবে। ওকে, বাই, ভালো থেকো। ইস, কি অসভ্য বলো তো তুমি, এইভাবে ভোরবেলায়। কাকা কাকিমা কি ভাবছে কে জানে? কি ভাবছে মানে? আরে আমি আমার বিয়ে করা বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তাতে কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না। হ্যাঁ, জানিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেই পরিস্থিতি ছিল না, থাকলে নিশ্চয়ই জানিয়েই আসতাম। ঠিক আছে, হয়েছে, কিন্তু এখন বলুন তো,
আমরা কোথায় যাচ্ছি? সেই কখন থেকে তো গাড়ি চালিয়েই যাচ্ছেন। যেদিকে দু চোখ যায় যাচ্ছি। চুপ করে বসবে একটু? আরে সঙ্গে তো জামা কাপড় জিনিসপত্র কিচ্ছু নেই। নির্জন রাস্তার বাঁ দিকে গাড়িটা দাঁড় করিয়ে দিল ঋগ্বেদ। তারপর সিট বেল্টটা খুলে একটু এগিয়ে এলো রুক্মিণীর দিকে। তারপর ওর চোখে চোখ রেখে বলল, দু চোখ তোমার বড্ড গভীর, ডুব দিতে চায় মন। মুখের পানে তাকিয়ে ভালো বাষ্প সারাক্ষণ। ভীষণ রকম ছটফটে আর দস্যিপানা মুখ, দেখলে জুড়ায় সমস্ত রাগ, মনের সব অসুখ। চোখ দুটো বন্ধ করে ফেলল রুক্মিণী। এত সুখ ওর জীবনে ছিল ভাবতেই পারছে না ও। মনে মনে রাধা মাধবকে ধন্যবাদ জানালো রুক্মিণী। ওকে চোখ বন্ধ করে থাকতে দেখে এক মনে ওর কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে রইল ঋগ্বেদ। তারপর মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল ওর ঠোঁটের দিকে। উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল রুক্মিণীর চোখ মুখ। ক্রমশ এগিয়ে আসছে ঋগ্বেদ। বুঝতে পেরে টপ করে চোখ দুটো খুলে ফেলল রুক্মিণী, আর ডান হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। এই, এটা কি হলো? কিছু না, একটা সমস্যা আছে। আরে বউকে চুমু খাবো, তাতে আবার সমস্যা কি? আরে তাড়াহুড়োতে তো ব্রাশ করেই বেরোয়নি। ধুর, নিকুচি করেছে ব্রাশের। এই যে কি হাঁ করে বসে রয়েছেন, কি ভাবছেন? এরপর ওদের হানিমুনের গল্পটাও শোনাবো? না না বাবা, কারোর ব্যক্তিগত জীবনে আমি অযথা নাক গলাই না। আর আপনাদেরও বলবো, ওদেরকে একটু শান্তি করে প্রেম করতে দিন তো। প্রচুর ঝড় ঝাপটা পেরিয়ে আজকে ওরা দুজনে একসাথে। ওরা একসাথে থাকুক, ওরা খুব ভালো থাকুক, আর আমরাও শেষ করি এই ভালোবাসার উপাখ্যান। কেমন লাগলো আজকের গল্পটা? কেমন লাগলো ভালোবাসার উপাখ্যানের মোট 4টি পর্ব? এইরকম আরও গল্প যদি শুনতে চান তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানান। আর গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর মনে করে বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে কিন্তু গল্পের নোটিফিকেশন আপনারা পাবেন না। প্রতিদিন যেতে যেতে যে কথাগুলো প্রীতম বলে, আজকে সে কথাগুলোই যদি অন্তরা বলে যায়, আপত্তি নেই তো? গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর সেই সঙ্গে প্রতি মঙ্গলবার 3:30 এবং প্রতি শুক্রবার রাত 8টায় আমাদের সঙ্গে, অর্থাৎ ভালোবাসার মরশুমের অন্তরা আর প্রীতমের সঙ্গে অবশ্যই থাকবেন। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, ঋগ্বেদের মা অর্থাৎ রক্তিমা দেবী কোথায় বেড়াতে যাচ্ছিলেন? সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করুন। কথা দিচ্ছি, প্রথম যে 10 জন কমেন্ট করবেন তাদের নাম আমরা পরের পর্বে অবশ্যই ঘোষণা করব। এবার গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণার পালা। তারা হলেন ঈশিকা নিত, উজ্জ্বল, শ্রায়ন্তী, চন্দন মাইতি, রিয়া দাস, রিমা দে, গীতাঞ্জলি বেহুরিয়া, অনির্বাণ মান্না, ঐশানী দত্ত, দিয়া ঘোষ, সঞ্চারী নায়েক, কণা রোজারিও এবং শ্রীকান্ত ঘড়ুই। অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে। আজকে তাহলে এই পর্যন্তই। মিষ্টি মিষ্টি প্রেমের গল্প শোনার জন্য ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন।